প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজেন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস আলী, সহকারী অধ্যাপক, বাংলা, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে অনলাইন ভিত্তিক কার্যক্রমের সাথে যুক্ত হয়ে তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এর আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফলাযুক্ত শব্দের উচ্চারণ। আমরা জানি দুই ধরনের ধ্বনি রয়েছে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো যে ধ্বনিগুলো কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে, মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে বা বাক প্রত্যঙ্গের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে ঘোষবৎ উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন পড়ে, সেগুলোই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনির সংক্ষিপ্ত স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, নফলা ইত্যাদি। তো এই ফলাগুলো যখন শব্দের সাথে যুক্ত হয়, তখন সেই শব্দগুলোর উচ্চারণ কেমন হয়? সেটা কি আগের মতোই থাকে, নাকি এই ভিন্ন ফলাযুক্ত হলে ভিন্ন পরিস্থিতিতে তার উচ্চারণ অন্যরকম হয়? সেই সংক্রান্ত নিয়ম কানুনগুলোই আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। আলোচনাটি করার আগে চলো আমরা একটি ভিডিও দেখে আসি। গুড মর্নিং স্যার। মর্নিং। আম্মু বাসির দেশি দি ডাক্তার দেখাইও না। না রে মা, আরে এই ড্রেসে মানাই তো নো। আব্বা আনে এডেসে ভাল লাগবো। আর কত নুহুনেন ধ্যাৎ, হ্যালো আকাশের মা, শুনছো গো? কথা বলছো না কেন? আকাশ কেস করে গেলছে, প্রত্যেক দিন আজিজ মাস্টারের কাছে যাচ্ছে তো। মামন বেটা একটু চাপ তো। আকাশের লাগলে আরেকটা মাস্টার দিও, আর টাকা পয়সা লাগলে বলবা। কেনে কথা বলতে লজ্জা কিসের? শুনেন, আন্নের জিয়ান হসন্ত আন্নে হিয়ানি নেন। আন্নের হসন্দের কথা আন্নে মুখ খুলি কন। আম্মা আয় মাসত তো আসতাম ন, আর আব্বা হন্ডে আরে ফোন ন কাদে হতা হয়তো সরম কি ওর। আঞ্চলিকতা মানেই সংকীর্ণতা নয়, অনাধুনিকতা নয়। আঞ্চলিক ভাষার মাঝেই আছে আত্মপরিচয়। আসুন আমরা ফিরে যাই শেকড়ের আহ্বানে, মায়ের কাছে, মায়ের ভাষার কাছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো।
তো এখানে আমরা দেখতে পেলাম আমাদের যে মাতৃভাষা রয়েছে, তো সেই মাতৃভাষাতে আমরা বিভিন্ন জন কথা বলে থাকি। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভেদে বিভিন্ন শব্দগুলো বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। তো এমনও আছে এক এক অঞ্চলের ভাষা আমরা কিন্তু বুঝি না। যেমন আমাদের চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল এই অঞ্চলগুলোর ভাষা অন্য অঞ্চলের মানুষজন, সিলেটের ভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এরকম অঞ্চল ভেদে যে ভাষার বৈচিত্র্য রয়েছে, এই ভাষার বৈচিত্র্য ভাষার ক্ষেত্রে এটা থাকবেই। তো স্ট্যান্ডার্ড ভাষার ভাষার একটা স্ট্যান্ডার্ড রূপ থাকা প্রয়োজন, যে রূপটা মান ভাষা হবে, যেটা একটা দেশের গণ্ডির ভেতরে সবাই, আপামর জনসাধারণ সব মানুষ সেটা বুঝতে পারবে। তো এরই প্রেক্ষিতে কিন্তু প্রমিত ভাষা বা মান ভাষা যেটাকে আমরা বলে থাকি সেটারই প্রচলন হয়েছিল। তো সেই প্রমিত ভাষাটা, ভাষার বিশুদ্ধতা রক্ষার জন্যই কিন্তু করা হয়েছে। এখন এই ভাষার বিশুদ্ধতা রক্ষা করা যাবে কিভাবে? সেটা রক্ষা করা যাবে আমাদের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সঠিক উচ্চারণের মধ্য দিয়ে। তো এটা একদিনে তো আর হয় না, এটা হচ্ছে চর্চার ব্যাপার, এটা হচ্ছে অনুশীলনের ব্যাপার। এই চর্চা অনুশীলন করতে 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 প্রমিত ভাষাটা, ভাষার প্রমিত রূপটি আমাদের আয়ত্ত হয়। তো এই আয়ত্ত করার জন্য কতগুলো নিয়ম রয়েছে। আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, ভাষার মধ্যে কোন ধ্বনিটা কোন ধ্বনির পাশে বসলে কি উচ্চারণ লাভ করবে, তো সেই সংক্রান্ত যে নিয়ম কানুনগুলো রয়েছে সে সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। সেই ধারণা থাকার জন্যই আজকে আমরা এই ফলা সংক্রান্ত যে উচ্চারণ বিধিটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলা ভাষাতে 6 ধরনের ফলা রয়েছে। তো সেই ফলাগুলো আমরা একটু দেখে নেই। রয়েছে ব ফলা, ম ফলা, জ ফলা, অন্তস্থ জ ফলা, র ফলা, ল ফলা, মূর্ধন্য ন বা দন্ত ন ফলার উচ্চারণ। এখন আমরা আজকে দুটি ফলার উচ্চারণ শেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা ব ফলার উচ্চারণ সংক্রান্ত নিয়মগুলো দেখে নেই। এক নম্বর নিয়মটি হচ্ছে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে বফলা যুক্ত হলে সাধারণত সে বফলার কোনো উচ্চারণ হয় না, তবে আদি ধ্বনিটির উচ্চারণে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত পড়ে। সহজভাবে যদি আমরা বলি, শব্দের প্রথমে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বফলাটির উচ্চারণ হয় না, সেই বয়ের উচ্চারণ পাওয়া যায় না। তবে শব্দটি উচ্চারণ করতে গেলে তার প্রথমে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত পড়ে। উদাহরণস্বরূপ বলা যায় স্বাধিকার, দন্ত শয় ব যুক্ত হয়েছে শব্দের প্রথমেই। তো শব্দের উচ্চারণটি আমরা লিখেছি, তোমরা দেখো ব্র্যাকেটের ভেতরে বানানটি হচ্ছে দন্ত স দিয়ে, কিন্তু ধ্বনিগত উচ্চারণ কিন্তু তালব্য স এর মতো পাচ্ছি, সেজন্য আমরা এখানে তালব্য স ব্যবহার করেছি।
তাহলে শব্দটির উচ্চারণ হচ্ছে স্বাধিকার, স্বাধিকার। 2 নাম্বার স্বদেশ, স্বদেশ। এই বফলা থাকার কারণে প্রথম বর্ণটি বা প্রথম ধ্বনিটিতে কিন্তু একটু ঝোঁক পড়েছে, স্ট্রেস পড়েছে, যেটাকে আমরা বলছি শ্বাসাঘাত। তাহলে দাঁড়াচ্ছে স্বদেশ। স্বামী, শ্বাস, স্বাগত, ধ্বনি, ত্বক। প্রত্যেকটি শব্দের উচ্চারণেই প্রথম দিকে আমরা কিন্তু একটু ঝোঁক পেয়েছি। এখন সংস্কৃতের কথা যদি আমরা বলি, সংস্কৃতে কিন্তু এই শব্দগুলোর উচ্চারণে বয়ের উচ্চারণ নির্ধারিত ছিল, অন্তস্থ বয়ের উচ্চারণ নির্ধারিত ছিল। তাহলে আমরা একটু দেখে নেই সেই উচ্চারণটা সংস্কৃতে কেমন ছিল। আমরা যখন বলছি স্বাধিকার, সংস্কৃতে কিন্তু বলা হতো স্বাধিকার। স্বদেশকে বলা হচ্ছে সুয়দেশ। স্বামীকে বলা হচ্ছে ত্বককে বলা হচ্ছে তুয়ক। শ্বাসকে বলা হচ্ছে শ্বাস। আমরা যদি ভারতের খেলোয়াড় যুবরাজ সিং এর নামটি উল্লেখ করি এখানে, তাহলে দেখবে সেখানে ইংরেজিতে কিন্তু যখন লেখা হয় তখন কিন্তু নামটি লেখা হচ্ছে ইউবরাজ সিং, ইউবরাজ। কিন্তু যখন আমরা বাংলায় বলছি, উচ্চারণ করছি, তখন কিন্তু বলছি যুবরাজ। কালু বিথারানা শ্রীলঙ্কার একজন ক্যাপ্টেন ছিলেন, উইকেট কিপার ছিলেন। তো তার নামটি যখন ইংরেজিতে লেখা হতো, তো তখন তার নামটি কিন্তু লেখা হতো, উচ্চারণ করতে গেলে কালু উইথারানা, ডব্লিউ দিয়ে লেখা হতো। ওই ডব্লিউটি ব্যবহার করা হতো এই অন্তস্থ ব এর কারণে। যা হোক, ডিটেলস আলোচনাতে যাচ্ছি না, আমরা 2 নাম্বার নিয়মটিতে যাচ্ছি। শব্দের মধ্যে বা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। 1 নম্বর নিয়মে আমরা দেখেছিলাম শব্দের প্রথমে বফলা যুক্ত হলে সেই বয়ের উচ্চারণ হয় না। এখন আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যখানে বা শেষে বফলা যুক্ত হলে সেই সংযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়। তাহলে কেমন আমরা দেখে আসি। বিশ্ব, এখানে বফলা যুক্ত হয়েছে শব্দের শেষে, তালব্য শয়ের শেষে বফলা যুক্ত হয়েছে, ফলে এই শব্দের উচ্চারণে সংযুক্ত বর্ণটি, বফলার সাথে যে বর্ণটি যুক্ত আছে তালব্য শ, সেই বর্ণটি দ্বিত্ব হয়ে গিয়েছে। বফলার নিজস্ব কোনো উচ্চারণ নেই, কিন্তু সে যার সাথে বসেছে সেই বর্ণটি বা ধ্বনিটি দ্বিত্ব হয়েছে। বিশ্ব, বিদ্যান, এখানে কিন্তু 2টি দ নেই, দয়ের নিচে ব যুক্ত হয়েছে, বফলা যুক্ত হয়েছে। এখানে কিন্তু 2টি দ নেই, কিন্তু এই ব আগের ধ্বনিটিকে দকে দ্বিত্ব করে দিয়েছে, হয়েছে বিদ্যান। বিদ্যান শব্দটি লিখতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে আমরা একটু স্পেস রেখেছি। এই স্পেসটি রাখার কারণ হচ্ছে, যদি স্পেসটি না দেওয়া হয় অভ্রতে এই দুটো দ একসাথে মিলে যায়, মিলে গিয়ে শব্দের গঠনটিকে পরিবর্তন করে ফেলে। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে অভ্রতে এই মাঝখানে স্পেসটি দিতে হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় যখন এটি লিখবে তখন কিন্তু এখানে কোনো
ফাঁক রাখবে না। তোমরা ঠিকই লেখার সময় এই দুটোকে কাছাকাছি এনে লিখবে। এরপরে একটি শব্দ দেখি, পক্ক। পক্ক শব্দটিতেও আমরা দেখতে পাচ্ছি ক কিন্তু একটি, নিচে ব যুক্ত হয়েছে, বফলা যুক্ত হয়েছে, কিন্তু তার উচ্চারণ যখন আমরা দেখছি বা লিখব তখন দেখতে পাচ্ছি পক কো। বয়ের কারণে, বফলার কারণে আগের ক ধ্বনিটি দ্বিত্ব হয়েছে। তেমনি ভাবে অশ্ব, রাজত্ব। খেয়াল করো, রাজত্ব শব্দটির উচ্চারণ দুইভাবে লেখা যায়। আমরা এটাকে রাজত্ব বলতে পারি, আবার রাজত্ব বলতে পারি। দুটোই সঠিক, তোমাদের যেটা খুশি সেটা তোমরা লিখবে। বর্গীয় জও লিখতে পারো শুধু, আবার বর্গীয় জ ওকার দিয়েও রাজত্ব লিখতে পারো। আচ্ছা, এরপরে শব্দটি আমরা দেখতে পাচ্ছি দাসত্ব। ঠিক একইভাবে ত ধ্বনিটি দ্বিত্ব হয়েছে। এরপরে আমরা যে দ্বিত্ব শব্দটি নিয়ে আলোচনা করছি, সেই দ্বিত্ব শব্দটির ক্ষেত্রেও কিন্তু তয়ের নিচে ব যুক্ত হয়েছে এবং এই শব্দটির উচ্চারণ হচ্ছে দ্বিত্ব। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। একটি হচ্ছে শব্দের প্রথমে যদি বফলা যুক্ত হয় তার উচ্চারণ হবে কি, এরপরের নিয়মটি হচ্ছে শব্দের মাঝখানে অথবা শেষে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই শব্দটির উচ্চারণ কেমন হবে। 3 নম্বরে আসো। আমরা জানি রস্য উ খণ্ডত, অথবা এটা রস্য উ দ, যে এই যে উত যে উপসর্গ রয়েছে, এই উপসর্গ যোগে গঠিত শব্দের সঙ্গে বফলার উচ্চারণে বয়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। এই উপসর্গের পরে যদি কোনো বফলা আসে তাহলে সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকবে, তার মানে বফলা একদম বর্গীয় বয়ের মতো উচ্চারিত হবে। চলো আমরা সেটা দেখে আসি। যেমন উদ্বেগ, এই শব্দটিতে আমরা অনেকেই আছি তারা বলে থাকি যে উদ্বেগ, কিন্তু এই শব্দটির উচ্চারণ কিন্তু উদ্বেগ। এটা উপসর্গ যোগে গঠিত হয়েছে, উদ্বেগ সমান সমান উদ্বেগ। উদ্বোধন, আমরা কিন্তু কেউই এটাকে উদ্বোধন বলি না, শব্দটি সঠিক উচ্চারণ হচ্ছে উদ্বোধন। উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বিগ্ন, শব্দগুলো সঠিকভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই শব্দগুলোর প্রত্যেকটিতে ব উচ্চারিত হয়েছে। 4 নম্বর নিয়মটি আমরা দেখি। বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। সন্ধিতে আমরা অনেক ক্ষেত্রেই দেখি ক এর জায়গাটি দখল করে নেয় গ, যেমন বাকযন্ত্রের ক্ষেত্রে হয়ে যায় বাকযন্ত্র। তো এরকম সন্ধির ক্ষেত্রে আগত গয়ের সঙ্গে বফলা যদি যুক্ত হয় তাহলে সে বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, মানে কোনো ধরনের চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, ব ব হিসেবেই উচ্চারিত হবে। যেমন দিক যোগ বিদিক সমান সমান দিক বিদিক। এই শব্দটিতে গয়ের নিচে যে ব যুক্ত হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম বয়ের উচ্চারণ পরিপূর্ণভাবেই হচ্ছে, তার উচ্চারণ লোপ পায়নি বা আগের কোনো ধ্বনি দ্বিত্বও হয়নি। দিক বিদিক, দিগ্বিজয়, এখানে দিগ্বিজয় নয়, দিগ্বিজয়।
আমরা যদি এই শব্দটি সন্ধি করি তাহলে সেটাকে আমরা দেখতে পাবো দিক যোগ বিজয় সমান সমান দিগ্বিজয়। ঋক যোগ বেদ সমান সমান ঋগ্বেদ। উচ্চারণ হবে ঋগ্বেদ। পরবর্তী নিয়মে যাচ্ছি, 5 নম্বর নিয়ম। ব এবং ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। ব এবং ময়ের সঙ্গে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, তার মানে পরিবর্তন হবে না। আমরা দেখে নেই। সাব্বাস, দুটো ব ঠিকই উচ্চারিত হচ্ছে, বয়ের সাথে ব যুক্ত হয়েছে এবং দুটো বই উচ্চারিত হচ্ছে। সাব্বাস। তিব্বত, বাব্বাহ এক্সপ্রেশন বোঝাতে আমরা সাধারণত বাব্বাহ উচ্চারণ করে থাকি, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি বাব্বাহ। সব্বাই, তোমরা সব্বাই সেখানে যাবে, এই যে ব ব দুটো বই উচ্চারিত হচ্ছে, সব্বাই। বিম্ব, ময়ের সাথে ব যুক্ত হয়েছে এবং সেই ব উচ্চারিত হচ্ছে, বিম্ব। লম্ব, অম্বর, অম্বর মানে আকাশ, অম্বর, অম্বর মানে আকাশ। সম্বর্ধনা, সম্বর্ধনা, এখানেও ব উচ্চারিত হয়েছে, যদিও এই শব্দটি এখন আর সম্বর্ধনা বলা হয় না, এখন আমরা এটাকে বলি সংবর্ধনা, সংবর্ধনা। 6 নম্বর নিয়মে যাচ্ছি। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ হয় না। আগের থেকেই যুক্ত ব্যঞ্জন আছে, এরপরে যদি বফলা যুক্ত হয় তাদের সঙ্গে তাহলে সেই বফলা উচ্চারিত হয় না। যেমন উজ্জ্বল, বর্গীয় জয় জয় যুক্ত আছে, এর সাথে আরো যুক্ত হয়েছে ব, এক্ষেত্রে আমরা ব ধ্বনির কোনো উচ্চারণ দেখতে পাচ্ছি না, শব্দটির উচ্চারণ হচ্ছে উজ্জ্বল। তেমনি ভাবে উচ্ছ্বাস, বয়ের উচ্চারণ নেই। দ্বন্দ্ব, বয়ের উচ্চারণ নেই, এখানে প্রথমে দয়ের সাথে ব যুক্ত হয়েছে, এরপরে দন্ত নয় দ এর সাথে ব যুক্ত হয়েছে, তো এই যুক্ত বর্ণের সাথে যে যুক্ত ব, সে ব কিন্তু উচ্চারিত হচ্ছে না। সান্ত্বনা, দন্ত নয় ত এর সাথে ব যুক্ত হয়েছে, এখানেও আমরা বয়ের উচ্চারণ দেখতে পাচ্ছি না, তাহলে এর উচ্চারণ দাঁড়াচ্ছে সান্ত্বনা। এতক্ষণ আমরা বয়ের উচ্চারণ দেখলাম, আশা করি এখান থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। চলো এবার আমরা আরেকটি নিয়ম শুরু করছি, সেটি হচ্ছে মফলার উচ্চারণ। মফলার উচ্চারণের ক্ষেত্রেও বফলার মতোই প্রথমে থাকলে কেমন তার উচ্চারণ হবে, মধ্যিখানে থাকলে তার উচ্চারণ কেমন হবে, সেগুলো আমরা দেখতে পাবো। 1 নম্বর নিয়মটি হচ্ছে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সাধারণত সে মফলার কোনো উচ্চারণ হয় না, তবে আদি ধ্বনিটির উচ্চারণে নাসিক্য প্রভাব দেখা যায়। তাহলে সিম্পলি যদি আমরা বলি শব্দের আদিতে মফলা যুক্ত হলে সেই মফলার কোনো উচ্চারণ পাওয়া যায় না, কিন্তু আদি ধ্বনিটি নাসিক্য প্রভাবযুক্ত হয়, তার মানে হচ্ছে তার উচ্চারণটি অনুনাসিক হয়। যেমন স্মরণ, স্মরণ, দন্তস্বর সাথে ম যুক্ত হয়েছে, এই ময়ের উচ্চারণ কিন্তু আমরা স্মরণে পাচ্ছি না, কিন্তু যখন স্মরণ উচ্চারণ করছি তখন তার মধ্যে একটু অনুনাসিকতার সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা তালব্য শ এর উপরে চন্দ্রবিন্দু দিয়েছি নাসিক্যতার চিহ্ন হিসেবে।
স্মরণ। এরপরে শ্মশান। শ্মশানেও আমরা প্রথম তালব্য শ এর সাথে যে ম যুক্ত হয়েছে সেই ম এর উচ্চারণ পাচ্ছি না, কিন্তু অনুনাসিকতার সৃষ্টি হয়েছে। শ্মশান। স্মৃতি। স্মারক। স্মারক। এখানেও তালব্য শ এর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে নাসিক্যতার চিহ্ন হিসেবে। চলো 2 নাম্বার নিয়মে। শব্দের মধ্যে বা অন্তে মফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। শব্দের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই সংযুক্ত ধ্বনিটি দ্বিত্ব উচ্চারিত হয়। দ্বিত্ব উচ্চারণের শেষ ধ্বনিটি নাসিক্য প্রভাবিত হয়। তার মানে সেখানে অনুনাসিকতার সৃষ্টি হবে। যেমন ছদ্ম, দয়ের সাথে ম যুক্ত হয়েছে, মফলা যুক্ত হয়েছে, তাহলে উচ্চারণে আমরা মফলাকে পাচ্ছি না। ছদ্ম, কিন্তু দয়জ ফলার উপরে দেখো চন্দ্রবিন্দু দিয়েছি, তার মানে হচ্ছে নাসিক্যতার চিহ্নের কারণে, চিহ্ন স্বরূপ। পদ্ম, এখানেও নাসিক্যতার চিহ্ন স্বরূপ দয় ওকারের উপরে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। রশ্মি, রশ্মি, রশ্মি। মহাত্মা, মহাত্মা। ভস্ম, প্রত্যেকটা মফলা যুক্ত ধ্বনি উচ্চারণে অনুনাসিকতার সৃষ্টি হয়েছে, কিন্তু মফলার নিজস্ব কোনো উচ্চারণ এগুলোতে আমরা পাইনি। যাচ্ছি 3 নম্বর নিয়মে। কিন্তু পদের মধ্যে বা অন্তে থাকলেও গ, উ, ট, মূর্ধন্য ন, দন্ত ন, ম, ল এর সঙ্গে সংযুক্ত ম এর উচ্চারণ অবিকৃত থাকে। 2 নাম্বার নিয়মে আমরা দেখলাম পদের মধ্যে বা অন্তে মফলা যুক্ত হলে তার উচ্চারণ পাওয়া যায় না। এখন আমরা দেখছি পদের মধ্যে অন্তে যেখানেই থাকুক, এই ম যদি গ এর সাথে, উ এর সাথে, ট এর সাথে, মূর্ধন্য ন এর সাথে, দন্তন্য এর সাথে, ম এর সাথে বা ল এর সাথে যুক্ত হয়, তাহলে সেই ম এর উচ্চারণ পাওয়া যাবে। ম এর উচ্চারণ অবিকৃত থাকবে। কি সেটা? যুগ্ম। এখানে ম যুক্ত হয়েছে গ এর সঙ্গে, তার অবস্থান শব্দের শেষে গ এর সাথে, কিন্তু যেহেতু সে গ এর সাথে বসেছে এই জন্য তার উচ্চারণ অবিকৃত থাকবে, সেই ম উচ্চারিত হবে। তাই তো শব্দটি উচ্চারিত হয়েছে যুগ্ম। বাংময়, উ এর সাথে যুক্ত হয়েছে ম, তাই তার উচ্চারণ হচ্ছে বাংময়। কুটমোল, কুটমোল, কুটল না কিন্তু, কুটমোল। ষান্মাসিক, ষান্নাসিক না, ষান্মাসিক। উন্মাদ, উন্নাদ না, উন্মাদ। দন্তন্য এর সাথে যুক্ত হয়েছে, এজন্য আমরা এর উচ্চারণ পাচ্ছি উন্মাদ। সম্মান, সম্মান। বাল্মীকি, বাল্মীকি লয়ের সাথে যুক্ত হয়েছে। এমনি ভাবে আমরা বলতে পারি নিম্ন, নিম্ন, নিম্ন। যদিও আমরা শব্দটা অনেকেই ভুল উচ্চারণ করি নিম্ন, আসলে নিম্ন না, নিম্ন। বিষয়টা এখানে উচ্চারিত হবে না, এই উদাহরণটি আমাদের এখানকার জন্য নয়। আচ্ছা, যেমন আমরা যেটা বললাম বাল্মীকি লয়ের সাথে ম যুক্ত হয়েছে, এই ম কিন্তু লয়ের সাথে বসার কারণে সে বাল্মীকি হিসেবে উচ্চারিত হচ্ছে, বাল্লিকি নয়, বাল্লিকি নয়, বাল্মীকি। আচ্ছা, এই নিয়মটির
কিছু ব্যতিক্রম রয়ে গিয়েছে, আমরা সেটা নিয়ে পরবর্তীতে একটু আলোচনা করব। আচ্ছা, 4 নাম্বার নিয়মটি আমরা একটু দেখে নেই। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলার কোনো উচ্চারণ হয় না, তবে যুক্ত ব্যঞ্জনের শেষ ধ্বনিটি সানুনাসিক হয়। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি ম বসে তাহলে সেই ময়ের উচ্চারণ পাওয়া যাবে না। যেমন লক্ষণ, এটা হচ্ছে লক্ষণ, লক্ষণ। এখানে হ্যাঁ, যুক্ত বর্ণ ক মূর্ধন্য স এর সঙ্গে ম যুক্ত হয়েছে, যে কারণে এই লক্ষণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী, ক মূর্ধন্য স যুক্ত এর সঙ্গে ম যুক্ত হয়েছে, ফলে এই ময়ের উচ্চারণ কিন্তু আমরা পাচ্ছি না। শব্দটির উচ্চারণ হচ্ছে লক্ষ্মী, কিন্তু সংস্কৃতে এই শব্দটির উচ্চারণ করা হয় লক্ষ্মী। আগের লক্ষণ শব্দটির যে উচ্চারণ আমরা করলাম, সংস্কৃতে কিন্তু এর উচ্চারণ হচ্ছে লক্ষ্মণ, লক্ষ্মণ। আর লাস্ট যে আমরা উদাহরণটি দেখতে পাচ্ছি সূক্ষ্ম, সূক্ষ্ম, তো এটার উচ্চারণ সূক্ষ্ম না, সূক্ষ্ম না, সূক্ষ্ম। শেষ ধ্বনিতে একটু অনুনাসিকতার সৃষ্টি হয়েছে। 5 নাম্বার নিয়মে যাচ্ছি। 5 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কৃতঋণ শব্দের ময়ের অবিকৃত উচ্চারণ হয়। কৃতঋণ শব্দ আমরা অনেকেই জানি, যে শব্দগুলো আমরা অন্য উৎস থেকে নিয়েছি। সেটা হতে পারে বিদেশি উৎস থেকে আগত শব্দ বা অন্য ভাষা থেকে আগত শব্দ। এরকম কিছু আগত শব্দে ম এর উচ্চারণ অবিকৃত থাকে, তার মানে কোনো পরিবর্তন হয় না। যেমন সুস্মিতা। 2 নাম্বার নিয়ম অনুসারে আমাদের কিন্তু এই শব্দটির উচ্চারণ হওয়ার কথা ছিল সুস্মিতা, কিন্তু এই শব্দটির উচ্চারণ হচ্ছে সুস্মিতা। কুষ্মাণ্ড শব্দটির উচ্চারণ কিন্তু কুষ্মাণ্ড না, কুষ্মাণ্ড। কাশ্মীর, কাশ্মীর না, কাশ্মীর। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য বফলা সংক্রান্ত এবং মফলা সংক্রান্ত কিছু নিয়ম কানুন এবং সেই শব্দগুলো উচ্চারণের নিয়ম। চেষ্টা করেছি তোমাদেরকে সূত্রগুলো ধরিয়ে দিতে, উচ্চারণগুলো ধরিয়ে দিতে। আশা করি এগুলো চর্চার ফলে, অনুশীলনের ফলে আমরা সঠিক উচ্চারণ করতে সমর্থ হব। তবে আমাদেরকে সঠিক উচ্চারণগুলো অনুশীলন করতে হবে, নিয়মিতভাবে চর্চা করতে হবে, তবেই ভাষার প্রমিত রূপটি আমাদের আয়ত্তে আসবে। কারণ ভাষা টিকে থাকে চর্চার উপরে, অনুশীলনের উপরে। আজকাল আমাদের রেডিও টেলিভিশনে আঞ্চলিক ভাষাগুলো নিয়ে খুব বেশি নাটক রচিত হচ্ছে, যেগুলো আমাদের বর্তমান প্রজন্মকে খুব সহজেই আকৃষ্ট করছে। তাদেরকে ওই শব্দগুলো এমনভাবে আকর্ষণ করছে যে আমাদের এই প্রজন্ম কিন্তু সেই ভাষায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। এতে করে একদিক দিয়ে আমরা কিন্তু বিপদও ডেকে আনছি। সেই বিপদটি হচ্ছে এভাবে শব্দে বিকৃত উচ্চারণ করার ফলে আমাদের ভাষার
গতি পরিবর্তিত হবে, দিক পরিবর্তিত হবে এবং বাংলা ভাষাটি হুমকির সম্মুখীন হবে। যে কারণে প্রয়োজন আমাদের ব্যাকরণ চর্চা করা, আমাদেরকে শব্দের সঠিক উচ্চারণগুলো ঠিকভাবে করা, শুদ্ধ উচ্চারণ করা, যে উচ্চারণের কারণেই ভাষা টিকে থাকবে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সরকার প্রবর্তিত যে স্বাস্থ্য বিধি প্রণয়ন করা হয়েছে আমাদের জন্য এই কোভিড-19 সময়ের জন্য, সেগুলো আমরা মেনে চলব। তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাদের গ্রুপে প্রশ্ন রাখতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সমাধান দিতে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। দেখা হবে আবার অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।